আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কীর্তিকলাপ দেখে, ও ম্যাডাম, তুমি দেখতে কি পাও তোমার পোলার আকাম। পদ্মা সেতু, শেখ হাসিনার সরকার পদ্মা সেতু বানাতে পারবে না, সব মুখরোচক গল্প। পদ্মা সেতু বানানো হয়েছে জোড়াতালি দিয়ে। কে বলেছিল? আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, সে বলেছিল। চলেন ভিডিওটা দেখি। কিন্তু পদ্মা সেতু এ আওয়ামী লীগের আমলে হবে না। আর সেই সেতুতে উঠার যেমন একটা যদি চোরাতালি দিয়ে ঘটায়, সেই সেতুতে কেউ উঠতে যাবে না। অনেক দেশ আছে উন্নতি পদ্মা সেতু, এ সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু হলেও জোড়াতালি দিয়ে বানানো হবে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠতে যাবেন না, ভুল করেও উঠা যাবে না। কিন্তু ম্যাডামের অবাধ্য সন্তান জনাব তারেক রহমান সেই সেতুতে উঠে, সেই সেতু পাড়ি দিয়ে তার ব্যক্তিগত যে বাস, তার গাড়ি বহর নিয়ে তিনি বরিশাল গেছেন। লজ্জা লাগে না? মির্জা ফখরুল, আপনিও বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, এই সেতুতে ভুলেও উঠা যাবে না। বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন এই সেতুতে তারা যাতে না উঠে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার করা সেতু দিয়ে তরতর করে গাড়ি বহর নিয়ে বরিশাল গেলেন। লজ্জা নাই আপনাদের? সৃষ্টিকর্তা কেন আলাদাভাবে শয়তান বানিয়েছে? যেখানে বিএনপি এবং জামাত বাংলাদেশে আছে, যেখানে বিএনপি জামাত বাংলাদেশে আছে, সেখানে আলাদা করে শয়তান বানানোর কোনো দরকার ছিল না। সেজন্যই বললাম, ও ম্যাডাম, তুমি দেখতে কি পাও তোমার পোলার আকাম। ওপার থেকে ম্যাডাম দেখলেও লাভ নাই, কারণ তারেক রহমান ম্যাডামকে 2 পয়সার মূল্যায়ন করে না। বাংলাদেশে বন্যায় দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা। গতকাল দেখলাম 43 জন মানুষ মারা গেছে। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জন। টোটাল 7টা জেলায় প্লাবিত হয়েছে, অর্থাৎ আগে ছিল 5টা জেলা গতকাল পর্যন্ত, আজ আরো 2টা জেলা বেড়ে গিয়েছে। প্রায় 20 লক্ষ মানুষ টোটাল পানিবন্দী। বিশ্রী অবস্থা, খাবার নেই, পানযোগ্য পানি নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কোনো কিছু করছে না। নামমাত্র এনসিপির নেতাকর্মীরা গিয়েছিল অল্প কিছু ত্রাণ নিয়ে, সরকারের পক্ষ থেকে সেভাবে কেউ যায়নি। কিন্তু এই বন্যা কবলিত এলাকায়, এই অসহায় সংকটকালীন সময়ে এই মানুষগুলার পাশে দাঁড়িয়েছে ওই ফ্যাসিস্টের দূষররা। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী এই বন্যা কবলিত এলাকায় গিয়েছে। সেখানে গিয়ে তারা ত্রাণ বিতরণ করছে। অথচ এই মানুষগুলা গত 2 বছর তাদের নিজের খাবারের ঠিক নাই, তাদের থাকার জায়গা নাই, তারা পলাতক ছিল, তারা বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। তারপরেও কিছু কিছু অল্প অল্প টাকা তারা সংগ্রহ করে ত্রাণ নিয়ে এই অসহায় মানুষদের পাশে ছুটে গিয়েছে। আপনারা বিগত বছরের বন্যায় দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিভাবে ছুটে গিয়েছিল? ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, এরকম অসংখ্য কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী সেই বন্যা দুর্গত এলাকায় ছুটে গিয়েছিল। নিজেদের জীবন বিপন্ন করে ভয়ঙ্কর ডাকাতি হয় সিলেট অঞ্চলের বন্যা হলে, সেই ডাকাতদের ভয় কাটিয়ে তারা ত্রাণ দিতে গিয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত নৌকায় অবস্থান করেছে। গোসল নেই, খাওয়া নেই, কিছু নেই। তারপরেও তারা কিন্তু ত্রাণ দেওয়া থেকে বিচ্যুত হয় নাই। ব্যারিস্টার সুমন, যার কথা না বললেই নয়, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা সংকটকালীন সময়ে এই মানুষটা সবার আগে ঝাঁপিয়ে পড়তো। সেই মানুষটাকে গ্রেফতার করে রাখা হয়েছে। আপনাদের আবু তালেব, আপনাদের কি বলবো, এই প্রজন্মের নবী, জেনজিদের নবী, এনসিপির নবী ডক্টর ইউনূস চট্টগ্রাম অঞ্চলের বন্যায় ন্যূনতম কিছু করেছে? মানে চট্টগ্রাম তো তার নিজের জন্মস্থান, সেই এলাকায় সে বেড়ে উঠেছে, বড় হয়েছে, জন্ম নিয়েছে। সে অঞ্চলের বন্যায় ইউনূস 1 পয়সার ত্রাণ দিয়েছে? অথচ আপনারা ইউনূসকে এখনো মহানুভবতার দৃষ্টান্ত মনে করেন। ইউনূসকে মনে করেন ইউনূস এখনো বাংলাদেশের সব থেকে দানশীল ব্যক্তি, বাংলাদেশের সব থেকে ভালো মানুষ। কই, ইউনূসকে তো দেখলাম না গ্রামীণ সেন্টারের পক্ষ থেকে, কিংবা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, কিংবা গ্রামীণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে
চট্টগ্রাম অঞ্চলে এই বন্যা দুর্গত এলাকায় মানুষদেরকে ত্রাণ দিতে, খাদ্য সহায়তা দিতে, অর্থ সহায়তা দিতে দেয়নি। গত বছরের বন্যার কত কোটি টাকা এই ইউনূস গং মেরে দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। 1000 কোটি টাকা ফান্ডের কথা বলেছিল সুদখোর ইউনূস, সেই টাকা কোথায় আমরা কেউ জানি না। এটাই হচ্ছে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের পার্থক্য। দেখেন, যেখানে দেশের 7টি জেলা বন্যায় আক্রান্ত, পানি একদম বিপদ সীমা অতিক্রম করে গেছে, মানে সেইখানকার মানুষ স্বাভাবিকভাবে কিচ্ছু করতে পারতেছে না। কেউ কলা গাছের ভেলা বানিয়ে অবস্থান করছে, কেউ ঘরের চালে অবস্থান করছে, কেউ এলাকা ছেড়ে দিয়ে চলে গেছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, কবর থেকে লাশ উঠে ভেসে যাচ্ছে, কেউ মারা গেলে তাকে জানাজা করা যাচ্ছে না, তাকে দাফন করা যাচ্ছে না। এরকম একটা অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অথর্ব, এই মূর্খ বরিশাল সফরে যায়, ফ্যামিলি কার্ড দেয়, খাল খনন কর্মসূচি করে, গাছ লাগায়, কত নাটক। আবার সেনাবাহিনীর কোন এক ক্যাম্পে গিয়ে সেখানে খাবার খায়, সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ করে, যেমনটা কদিন পূর্বে মানিকগঞ্জে আপনারা দেখলেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী যদি চট্টগ্রাম অঞ্চলে গিয়ে পর্যবেক্ষণ করত, হেলিকপ্টারে গিয়েও পর্যবেক্ষণ করত, ওই অঞ্চলের মানুষ কতটা খুশি হতো। শেখ হাসিনা যখন বন্যাকালীন সময়ে হেলিকপ্টার নিয়ে তিনি নিজে সশরীরে ওই বন্যা দুর্গত এলাকা পর্যবেক্ষণ করার জন্য যেতেন, তখন এটা নিয়ে বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী কত ট্রল করত। এখন যে তোমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী, তোমাদের আব্বা হুজুর বন্যা দুর্গত এলাকা বাদ দিয়ে বরিশাল গেল, আবার পদ্মা সেতু ব্যবহার করে, মায়ের কথা অবাধ্য হয়ে, এখন তোমাদের কথা বের হয় না? এখন তোমাদের ট্রল কোথায় গিয়েছে? সুশীলতা এখন কোথায়? তোমাদের সমালোচনা এখন কোথায়? ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, হেলথ কার্ড, কত কার্ড। এই কার্ড বাবা কয়দিন পর হলো কাঁঠাল বাবা, কাঁঠাল রপ্তানি করবে। আবার আজকে দেখলাম টিস্যু বাবা, মানে টিস্যু পকেট থেকে বের করে কি উদাহরণ দিতেছে। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসবে। আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। যেই দেশে যেই সংস্কৃতি, যেই কালচার, যেই কৃষ্টি, সেটা আপনাকে মানতে হবে। হাতের টিস্যু ব্যবহার করার পর সেই টিস্যু পকেটে রাখার মতো চিন্তা চেতনা বাঙালির মধ্যে এখনো ধারণ করে নাই। ওই বাঙালিকে এটা শিক্ষা দেওয়া কখনো যাবে না। কাজ নাই তো খৈবাজ, যেটা অরিজিনালি আপনার কাজ সেই কাজটা করেন না। চট্টগ্রামে প্লাবিত হয়ে গেছে 7টি জেলা, সেই জেলাগুলাতে সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে, কি দেওয়া হয়েছে? কিচ্ছু দেওয়া হয়নি। খবর নিয়েছি তো। যদি সরকারের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের পক্ষ থেকে ওইরকম ত্রাণ সামগ্রী দেওয়া হতো, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলা চটকদার ভাবে টাইটেল দিয়ে সংবাদ প্রকাশ করত, কিন্তু তারা সেটা করে নাই। তার মানে আপনাকে বুঝে নিতে হবে সে এলাকায় ত্রাণ পৌঁছায়নি। এটাই হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের জাতির আব্বা। বাংলাদেশের মানুষ ঠিক এমন প্রধানমন্ত্রী ডিজার্ভ করে, যে কিনা কাজের কাজ করবে না, জনগণের পাশে দাঁড়াবে না, মানুষের কাছে যাবে না, কিন্তু পিআর টিম ভাড়া করে রেখে দিয়েছে। সেই পিআর টিম কিভাবে তাকে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় বানাতে হবে, সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে, সেটা চমৎকার ভাবে করছে। মোটামুটি ভালো ফান্ডিং দেয় জনাব তারেক রহমান তার পিআর টিমকে। টিস্যু ব্যবহার করার পর সেটা পকেটে রেখে দিতে হবে, সেটা ডাস্টবিনে ফেলতে হবে। এই ধরনের চটকদার সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, বাংলাদেশের মানুষ তো পুরো সংবাদ পড়ে না, তারা পড়ে হেডলাইন পড়াই তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে ফেলে। এই যেমন কালের কণ্ঠ একটা সংবাদ প্রকাশ করেছে, হেডলাইন দেখেন কি চটকদার হেডলাইন, দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা। কালের কণ্ঠ কি জানে সায়েম সুবহান আনবির রে ফোন করে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি দেশে ফেরার ঝুঁকি নেবেন না? এই যে টাইটেলটা দেখলেন, এই টাইটেলটা দেখে কিন্তু অনেকেই ভেবে নিবে আয় হায় শেখ হাসিনা তো ফিরবে না। তৃণমূলের একটা অংশ যারা মূল সংবাদ পড়বে না, তারা কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার একটা ব্যাপার এখানে থেকে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই সংবাদের ভেতরে পড়েন, দেখেন এই যে হেডলাইনের সাথে কোনো মিল নাই, কোনো সাদৃশ্যতা নাই। এটাই বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র, এটাই বাংলাদেশের তথাকথিত ভিউ ব্যবসায়ীদের চরিত্র। সামনে একটা, ভিতরে আরেকটা। যাই হোক, এগুলো অন্য প্রসঙ্গ, এগুলো না বলি। আপনাদের প্রধানমন্ত্রী আপনারা ক্ষমতার মসনদে বসাইছেন, এখন দেখেন আপনাদের জীবনমান উন্নয়নে, আপনাদের ভাগ্য পরিবর্তনে কতটা কি করতে পারে। এসএসসি পরীক্ষার্থীরা এই মুরগি মিলনকে দেখেন কি বলে, ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলোর যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যানহোলের পানিগুলো ওনারকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? ঢাকা শহর পর্যন্ত প্লাবিত হয়ে গেছে, কারণ ড্রেনেজ ব্যবস্থা জঘন্য হয়ে গেছে। ড্রেনের মধ্যে পলিথিন দিয়ে
ড্রেনকে একদম মানে বন্ধ করে দিয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এখন এই পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিতে যাবে তাদেরকে কোমর পানিতে, হাঁটু পানিতে হেঁটে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাইতে হচ্ছে। ভেজা শরীর নিয়ে সেখানে কি লিখবে, কি মাথা থেকে আসবে, যার কারণে একজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে দেখেন মিলনকে কি বলতেছে। এই সরকারের জনপ্রিয়তা নাকি আসমানের তুঙ্গে একদম। এই সরকার নাকি আগামী 10 বছর রাষ্ট্র পরিচালনা করবে। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার এবং বিরোধী দল, এরা যে জঘন্য, এরা যে বাংলাদেশের মানুষের পক্ষে না, বাংলাদেশের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে। যার কারণেই শেখ হাসিনা ফিরে আসাতে সরকার, বিরোধী দল সবাই জমদূতের মতো ভয় পাচ্ছে, যে কোনো সময় গণেশ উল্টাই যাইতে পারে। জনাব তারেক রহমান, একটা পরামর্শ দেই, লন্ডনে যাওয়ার জন্য একটা চার্টার্ড ফ্লাইট রেডি রাখেন, ব্যাকআপ রাখেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বাংলাদেশে ঘটতে পারে। চট্টগ্রাম অঞ্চলের 7 জেলা ডুবে গেছে, আর বেশি দিন না, 15 দিন কিংবা 1 মাস অপেক্ষা করেন, উত্তর অঞ্চলের আরো 20টা জেলা ডুবে যাবে, অন্তত 10টা জেলা ডুববে, এইটুকু নিশ্চিত থাকেন। বলেছিলাম না, ভারত আক্রমণ করে নয়, ভারত পানিতে মারবে, ভারত ভাতে মারবে, ভারত তেলে মারবে, ভারত মশলা দিয়ে মারবে, বুঝেন নাই? ভারত যদি পানি ছেড়ে দেয় বাংলাদেশ ডুবে যাবে, এই কথা বাংলাদেশের এই গান্ডুর বাচ্চারা বুঝে না। ন্যায্য হিস্সা, কিসের হিস্সা? ন্যায্য হিস্সা যখন তোমরা চিকেন স্নেক দখল করতে চাও, যখন কলকাতা দখল করার হুমকি দাও, যখন 7 সিস্টার্স দখল করার হুমকি দাও, যখন গাজওয়াতুল হিন্দ তোমরা করার চিন্তা ভাবনা করো, তখন কিভাবে ন্যায্য হিস্সা চাও, কিভাবে তিস্তা পরিকল্পনা হবে এই চিন্তা করো, কিভাবে নিজেদের দিকে কখনো তাকাও না? অন্যের দোষ ধরার আগে, অন্যের ভুল ধরার আগে নিজের আচরণ, নিজের কর্মকাণ্ডের দিকে তাকানো উচিত। বাঙালি এটা কখনোই করবে না, সব সময় ভারতের ভুল ধরার জন্য একদম উৎপেতে থাকে। দোষটা আসলে ভারতের না, দোষটা হলো হিন্দুদের, হিন্দুস্থানের। এরা কিন্তু ভারতকে ঘৃণা করে না, ঘৃণা করে হিন্দুদেরকে, ঘৃণা করে বিজেপি সরকারকে, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে। অবশ্যই হিন্দু প্রধান রাষ্ট্র হিন্দুত্ববাদে বিশ্বাস করবে না, স্বাভাবিক। তোমরা যেমন জিহাদ করতে চাও, খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, তখন ভারত যদি হিন্দুত্ববাদে বিশ্বাস করে তখন ভারত খারাপ হয়ে যায়। কি ডাবল স্ট্যান্ডার্ড বাঙালি! আহা, এই বাঙালি তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী ডিজার্ভ করে এবং পেয়েছে। তারেক রহমান তাদেরকে ওইটা মেরে 27 মান দেখাবে, এরপর সুন্দর মতো লন্ডন চলে যাবে, এরপর বাঙালি হয়ে যাবে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া। এটাই তোমরা প্রত্যাশা করো। ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, কোনো হুমকি ধামকি না। বাংলাদেশে সাধারণভাবে যখন এক ধরনের কি ঘটতে যাচ্ছে, কি হবে এমন একটা শঙ্কা কাজ করে, মানে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক স্থিতিশীল অবস্থায় থাকে না, তখন সাংবাদিকদের কাছে সেই একটা অনিশ্চিত পরিস্থিতির বার্তা যেসব বিষয় খুব স্পষ্টভাবে নিয়ে আসে, তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো খুব সক্রিয় যোগাযোগ রাখা শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, এবং দেশে কি ঘটছে, কেন ঘটছে সেসব খবর যখন মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশ করা যায় না, অন্তত যাতে সাংবাদিকরা সেটা জানেন, সংবাদ মাধ্যমগুলো সেটা জানেন, কোনো সূত্রে সেটা প্রকাশ করে দিতে পারেন, সে বিষয়ে এক রকমের আস্থা রেখে সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলোর কোনো পক্ষ কিংবা গোয়েন্দা সংস্থাগুলোই প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে নানা রকম খবরাখবর সংবাদ মাধ্যমের কাছে পেশ করতে থাকে। যেমন 2024-এর 3রা আগস্ট ওই যে ওয়াকারুজ্জামানের সেই দরবারটার খবর, যে দরবারে তিনি গান গেয়ে উঠেছিলেন যে আরেকটু কাঁদালে উড়াল দেব আকাশে, কিংবা যেই দরবারেই সিদ্ধান্ত হয়েছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে আর বাংলাদেশ সেনাবাহিনী থাকবে না, সেই দরবারের সকল সংলাপ, গান, পুঙ্খানুপুঙ্খ মন্তব্য কিন্তু সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে নানাভাবে পৌঁছে দিয়েছিলেন তখনই গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা। ঠিক সেভাবেই এখনও নানা রকম খুবই আগ্রহোদ্দীপক, কৌতূহল জাগানিয়া খবরাখবর বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তরফে সংবাদ মাধ্যম, দেশি বিদেশি সাংবাদিকদের কাছে এখন পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রতি যে খবরটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন হয়ে উঠছে বা কৌতূহলী হয়ে উঠেছে, সেটা হচ্ছে ঢাকা শহরে হঠাৎ করেই মার্কিন গোয়েন্দাদের তৎপরতা অত্যন্ত বেড়ে গেছে। মার্কিন গোয়েন্দা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তারা
বাংলাদেশে ঢাকায় এসে হোটেলে চেক ইন করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের অতিথি হিসেবেই তারা চেক ইন করছেন, কিন্তু তাদের সম্পর্কে খবরাখবর নিতে গেলে দেখা যাচ্ছে তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা বিভাগ কিংবা ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ ব্যুরোর মতো বিশেষায়িত একটা শাখার সদস্য বটে। এ ধরনের গোয়েন্দারা, যাদেরকে সরাসরিভাবেই ডিপ স্টেটের খুবই মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে অভিহিত করা যেতে পারে, এরা যখন ঢাকা শহরে বা বাংলাদেশে যখনই খুব ঘন ঘন আসা যাওয়া করেছেন, তখনই বাংলাদেশে একটা কোনো বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। 5ই আগস্টের আগে যেমন বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের ঘন ঘন যাতায়াত দেখা গেছে, ঠিক তেমনি এ ধরনের পদাধিকারী ব্যক্তিরা ভীষণভাবে আসা যাওয়া করতেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের অতিথি হিসেবেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবেই 2007 সালের 1/11 আগেও। এগুলোকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বলে তাই মনে করা হচ্ছে যে কেনই বা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এবং এই বিশেষায়িত কর্মকর্তারা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা এবং গবেষণা শাখার কর্মকর্তা হিসেবে যাদেরকে বিশেষভাবে তৈরি করা হয়েছে, তারা কেনই বা এ সময়ে ঢাকায় আসছেন। গোয়েন্দা তথ্য মতে এই মার্কিন গোয়েন্দারা ঢাকায় আসা শুরু করেছেন দুটো কারণে। প্রথমত শেখ হাসিনা ঘোষণা দিয়ে একটা তারিখ ঘোষণা করে দিয়েছেন, একটা সময়সীমা ঘোষণা করে দিয়েছেন যে তিনি ডিসেম্বরে ঢাকা ফিরবেন। ঢাকা ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ফিরতে চান। তিনি একা ফিরবেন না, তিনি আওয়ামী লীগের আরও নির্বাসিত নেতাদের নিয়ে ফিরবেন, যার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল যেমন থাকতে পারেন। যে নেতারাই ফিরবেন তারা প্রত্যেকেই হত্যা মামলার আসামি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি, এবং শেখ হাসিনা বলছেন দেশেও তিনি নেতাকর্মীদের প্রস্তুত করছেন যারা আত্মগোপনে আছেন, হামলা মামলার শিকার হয়ে সাধারণ জীবনযাপন করতে পারছেন না, তারাও যাতে ওই একই দিনে এসে শেখ হাসিনার সাথে আদালতে আত্মসমর্পণ করেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই যে বাংলাদেশে আসা, তার সঙ্গে শেখ হাসিনার এই ঘোষণাকে সরাসরি সম্পর্কযুক্ত বলে মনে করছেন অনেকেই। কারণ তারা বলছেন একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার নিশ্চিতভাবেই একটা যোগাযোগ স্থাপিত হয়েছে নয়াদিল্লিতে বসে। অনেক সাংবাদিক, সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরও বেরিয়ে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত দক্ষিণ এশিয়া বিষয়ক এবং ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত সার্জিও গোর, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ট্রাম্পের, মাত্র 35 বছর বয়সী এই ব্যক্তিকে যে ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত করে ভারতে পাঠিয়েছেন, তার প্রধান কারণ হিসেবেই তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলো, ভারতের পত্রপত্রিকাগুলো লিখছিল যে ট্রাম্প যাতে নিজে সরাসরি এক ফোনের দূরত্বে এমন একজনকে রেখে ভারত এবং দক্ষিণ এশিয়ার বিষয়টি দেখভাল করতে পারেন, যার সঙ্গে তার প্রতিদিন নিয়মিত যোগাযোগ আছে, সে কারণেই সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এই সার্জিও গোরকে ট্রাম্প ভারতে নিয়োগ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে। সার্জিও গোর ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের কর্মকর্তা হিসেবে সারা মার্কিন প্রশাসনে যাদেরকে নিয়োগ করা হয়েছে তার 90% বেশি নিয়োগ করে এসেছিলেন এই সার্জিও গোর নিজে ট্রাম্পের তরফে। এহেন সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার একটা ঘন ঘন যোগাযোগ স্থাপিত হচ্ছে দিল্লিতে বসে। সে খবরটাও বিভিন্ন সাংবাদিক সূত্রে, সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু গত কয়েক সপ্তাহে বেরিয়ে এসেছে। এবং শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের পরিসর তৈরি করতে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন এমন একটা প্রতিশ্রুতি, গ্রিন সিগন্যাল পেয়েই এমন একটা ঘোষণা দিয়ে দিতে পেরেছেন, যে ঘোষণায় এমনকি ভারতের নিরাপত্তা কর্মকর্তারা পর্যন্ত চমকে গেছেন। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় আলাপ আলোচনা চলছিল আওয়ামী লীগের জন্য বাংলাদেশে পরিসর তৈরি, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কতটা জরুরি সে বিষয়ে। মে মাসে ভারতের সঙ্গে ইরান যুদ্ধকে কেন্দ্র করে একেবারে তলানিতে গিয়ে ঠেকা সম্পর্কটাকে চাঙ্গা করতে হঠাৎ করেই যখন মার্কিন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত চলে এলেন, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অঞ্চল, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে যে প্রধান ব্রিফটা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে করেছেন, সেটা হচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে হলে, এই অঞ্চলে ভারতকেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় অংশীদার বলে মনে করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আওয়ামী লীগের যথাযথ পরিসর নিশ্চিত করার ব্যবস্থা করতেই হবে। না হলে বাংলাদেশটা একেবারে ইসলামপন্থীদের, চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সক্রিয় ভূমিকা রেখেছে 2024-এর জুলাই আগস্টে, তাদের নিরাপত্তা, তাদের বাণিজ্য সম্ভাবনা, তাদের ব্যবসার সম্ভাবনাও ভীষণভাবে সে পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই মার্কো রুবিও মে মাসে ভারত ছাড়ার আগেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে ডেকে নিয়েও কিন্তু এই ব্রিফিং জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরতে পারে, শেখ হাসিনা কবে কিভাবে বাংলাদেশে ফিরতে পারেন, সেদিকে এই পরিসর তৈরিতে যেমন মার্কিন প্রশাসনের, মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় হতে হবে বাংলাদেশে, তেমনি ভারত কি চায় সে বিষয়ে নজর রাখতে হবে ব্রেন ক্রিস্টেনসেন সহ বাংলাদেশে নিযুক্ত মার্কিন প্রশাসনকেও। সে কারণেই কিন্তু ভারতের রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরপরই ওই যে ট্রাম্প ঘনিষ্ঠ দক্ষিণ এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলেছেন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, এবং সেদিকে, সেই সম্ভাবনার দিকেই তিনি চেয়ে আছেন। এ অবস্থায় মার্কিন গোয়েন্দারা যখন বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া শুরু করেছেন, হঠাৎ করেই দলে বলে এসে হাজির হয়েছেন, ওয়েস্টিন হোটেলে চেক ইন করেছেন, তাদের পাসপোর্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতেই সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং এরা প্রত্যেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইংয়ের সদস্য। তখন বাংলাদেশের গোয়েন্দারা বলছেন এরা এসেছেন মূলত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন সে বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে, কিভাবে সে পরিসর তৈরি করা যায়, সে বিষয়ে কতটা প্রস্তুত, এসব বিষয় আঁচ করে দেখতে। এবং দ্বিতীয়ত, যদি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল কিংবা ক্ষমতার কেন্দ্রে থাকা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তাদের এসব আলোচনায় তারা আঁচ করতে পারেন যে এই দলগুলো প্রস্তুত নয় কিছুতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে, বা বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সংগঠনটিকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশের রাজনীতিতে, সমাজে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, যেটা মার্কিন বাণিজ্য সম্ভাবনা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি আগ্রহকে স্থিতিশীল করতেও ভূমিকা রাখবে। তাহলে এই দলটি হচ্ছে সেই দলটি যারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে এমনকি বিকল্প খোঁজার কাজ শুরু করতে পারবেন। একটা খুব বিখ্যাত বই আছে মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন গোয়েন্দা ব্যবস্থা কিভাবে কাজ করে সে প্রসঙ্গে, জেফ্রি রিচেলসনের লেখা ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটি নামের সেই বইটা পড়লে পরিষ্কার জানা যায় যে যেই কর্মকর্তারা এসে ওয়েস্টিনে একের পর এক চেক ইন করছেন, যেই কর্মকর্তারা বাংলাদেশে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হঠাৎ করেই ঢাকায় উপস্থিত হয়েছেন এবং যারা খুব সক্রিয় হয়ে উঠেছেন, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা এবং গবেষণা শাখা, ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইংয়ের সদস্য। এই ডিপ্লোম্যাটরা, এই কূটনীতিকরা কিন্তু পররাষ্ট্র দপ্তরের অন্য কূটনীতিকদের মতো নয়। জেফ্রি রিচেলসন ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটি বইতে বলছেন এদেরকে
উলফ ডিপ্লোম্যাট বা নেকড়ে কূটনীতিবিদ হিসেবে তৈরি করা হয়। এরা মূলত বিভিন্ন দেশে গিয়ে রেজিম চেঞ্জ, ক্ষমতার পালাবদল ঘটানো থেকে শুরু করে বিভিন্ন পক্ষের মধ্যে মিত্র তৈরি করা, মিত্র না পাওয়া গেলে এক এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের শত্রুতা তৈরি, বিভিন্ন পটভূমি তৈরিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বিকল্প খুঁজতে সবসময় মুখ্য ভূমিকা পালন করে বিভিন্ন দেশে। এরকম যখন একটা পরিস্থিতি, এমনকি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এসব বিভিন্ন জায়গাতেও এরা তাদের স্বার্থ রক্ষায় মিত্র তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশে এমন একটা সময়ে তাদের আশা তাই নিশ্চিতভাবেই কোনো একটা পট পরিবর্তনের জন্য। সেটা আওয়ামী লীগের জন্য পরিসর তৈরিতেই শেষ হবে, নাকি আসলে সরকার বদল ঘটিয়ে ফেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন তাদের উদ্দেশ্য পূরণে, মানে ভারত বাংলাদেশে যা চায় সে বিষয়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র নজর দেবে, তাদের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ভারতের নেতৃত্বে ভারতকেই সবচেয়ে বড় কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে নিয়ে তারা আরও নিরাপদ করবে। এই স্ট্র্যাটেজিতে চলে তারা এখানে ভারতের এক রকমের চাওয়া মতো কিংবা বাংলাদেশকে ইসলামপন্থীদের হাত থেকে রক্ষা করতে, চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে রক্ষা করে এখানে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনতে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসরেই তাদের অ্যাসাইনমেন্ট শেষ হবে, নাকি তাদেরকে বিকল্প খুঁজতে হবে, সেটা মাত্র খতিয়ে দেখতে বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের আনাগোনা বেড়েছে। তবে শেষ পর্যন্ত তাদের কি করতে হতে পারে, কতদূর যেতে হতে পারে, কোথায়, কখন, কিভাবে তারা বিকল্প খুঁজে পান, সেসব বলা মুশকিল। তবে মার্কিন গোয়েন্দাদের এই আনাগোনা এর আগে যতবার বাংলাদেশে ঘটেছে, কোনোবারই পরিস্থিতিটা ঠিক যেমন ছিল তেমন থেকে যায়নি বা তেমনভাবে রক্ষা করা সম্ভব হয়নি বলেই বাংলাদেশের গোয়েন্দারা জানান। 2026 সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন বলে তিনি রয়টার্স নামক যে বিশ্বের প্রধানতম সংবাদ সংস্থা রয়েছে সেখানে ইন রিটেন লিখিতভাবে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তারপর সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরে আসলে তার কী ধরনের বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে, কেন তিনি আসবেন, এই কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো তিনি যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে এক নম্বর হলো যে তিনি ডিসেম্বরে ফিরবেন, শুধু একা ফিরবেন না, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফিরবেন। এক, তিনি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশ সরকার তাকে আনার জন্য বা তাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য চিঠিপত্র পাঠাচ্ছে। তো এই সকল চিঠিপত্র পাঠানোর দরকার নেই, আমি নিজেই আসছি। আচ্ছা, এর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে এসেছেন। তিনি এসে এইবার আত্মসমর্পণ করবেন, জেলে যাবেন এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেগুলো মোকাবেলা করবেন। তিনি নিজেকে সাবমিট করেছেন বা তার একটা পোলাইট সাবমিশন আমরা লক্ষ্য করলাম। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার ভুল ভ্রান্তি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটি সরকার সচরাচর যে ভুলগুলো করে তাদেরও সেই ভুল স্বাভাবিক। তিনি সরাসরি ক্ষমা চাননি, কিন্তু এই যে নিজেকে সাবমিট করেছেন, তারপর তিনি দেশের মাটিতে মরতে চাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা স্থাপন করে তিনি বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে মানে তার যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র যে বদনামগুলো করার চেষ্টা করছে, আরে না না সে ফিরবে না, সেখানে সে রাজার হালে আছে, এ সকল কথাবার্তা বলেন উনি নিজেকে চাঙ্গা রাখার জন্য, দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, এবং তিনি যে এখনো বেঁচে আছেন, পৃথিবীতে তার যে অস্তিত্ব আছে এটি জানান দেওয়ার জন্য সে বিদেশে বসে সকল বলছে। ফলে বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছেন, এনসিপি জামাতের লোকজন আছেন, অপেক্ষাকৃত যারা তরুণ,
তারা অনেকটা সিনেমাটিক কাদে বলার চেষ্টা করছেন আপা আর আসবে না, আপার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। তারপরে অন্য সব বাংলা ভাষায় যে সকল গালাগাল ইদানিং তারা শুরু হয়েছে, যেভাবে সিডিআই টিডিআই দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, ওভাবে শেখ হাসিনা এবং তার বংশজনকে নিয়ে নানা রকম সিডিআই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বাইরে কি হচ্ছে, মানে এই যে আমরা যা কিছু দেখছি তার বাইরে আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? প্রথমত যে গুজবগুলো, যে সম্ভাবনাগুলো এবং যে কার্য এবং কারণগুলো মোটামুটি পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী আলোচনা করা যেতে পারে এবং লোকজন আলোচনা করছে। মানে আলোচনা করা যেতে পারে যেগুলো আলোচিত হয়নি সেগুলো, এবং যেগুলো আলটিমেটলি লোকজন আলোচনা শুরু করে দিয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, তারপর অন্য প্রসঙ্গে যাব। 1 নম্বর ভারতের প্রসঙ্গ। ভারত কেউ বলছে সরকারকে একটা চাপে ফেলার জন্য শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। কেউ বলার চেষ্টা করছে যে ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটিস, এবং সেই লায়াবিলিটিসের কারণে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আর সেই সম্পর্ক স্থাপন করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক কূটনীতি, সেই কূটনীতিতে তারা ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়ছেন। তারা আরও বলার চেষ্টা করছেন এই গ্রুপটি যে শেখ হাসিনা একরোখা প্রকৃতির মানুষ, সে কারো কথাবার্তা শুনছে না, ফলে তার দায় দায়িত্ব আর ভারত নেবে না। ফলে ভারত তাকে পুশিন করবে সীমান্ত দিয়ে, অথবা বন্দি বিনিময় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে। এটা হলো এক ধরনের আলোচনা। দ্বিতীয় যে আলোচনা, সে আলোচনাটা হলো ঠিক এটার বিপরীত। তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এর কারণটা হলো ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এবং আরও ভয়ঙ্কর এবং অসম্ভব রকম বিভিন্ন রকম প্রেডিকশন, কথাবার্তা, আলোচনা এই গ্রুপগুলো করে যাচ্ছে। এবং তারা প্রায় সবাই পুরো আওয়ামী লীগের যারা লোকজন, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন, এখানে কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, জাস্ট বিলিভ। তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বিশ্বাস করে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা অসাধারণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ছিল। তো এই কৌশলগত সম্পর্কটি নরেন্দ্র মোদী এগিয়ে নিতে চাচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং অনেকটা দুর্নাম বদনামের ভাগিদার হয়ে মমতা ব্যানার্জিকে জলে স্থলে অন্তরিক্ষে নিঃশেষ করে দিয়েছেন এবং তার দলটি ভেঙে চুরে ছারখার করে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে যেমন জাসদ ভেঙেছিলেন, জাতীয় পার্টি ভেঙেছিলেন, বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, জামাত ভাঙার চেষ্টা করেছেন, একই প্রক্রিয়াতে নরেন্দ্র মোদী সাহেব পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কালচার ভেঙে চুরে তিনি তার পছন্দের মানুষ শুভেন্দুকে এখানে বসিয়েছেন মূলত শেখ হাসিনা জিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য। এবং শুভেন্দু যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশে তাকে কর্তৃপক্ষ স্যালুট দিয়ে, জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, স্যালুট দিয়ে নিতে বাধ্য হবে। এই কথাগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা চারটিখানি বিষয় নয়। একই অবস্থা ত্রিপুরাতে, একই অবস্থা আসামে, একই অবস্থা মণিপুরে এবং বিহারে। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে তার যারা লোকজন, তাদের যে অতি উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থা সব কিছু মিলিয়ে একটা চমৎকার চমৎকার রসগোল্লা, রাজনীতির চমচম, রাজনীতির রসগোল্লা তৈরি হয়ে গেছে এবং যে যার মতো করে গপ গপ করে খাচ্ছে। শেখ হাসিনার বিরোধী যারা প্রতিপক্ষ তারাও রসগোল্লা বানিয়েছে। আহা, আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কাজে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবো, এক ধরনের রসগোল্লা। আর
আওয়ামী লীগের যারা লোকজন, আপা আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, এবং আসবেই আপা। আপা আসলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আকাশের যে সূর্য যদি জামাত নেতা শাহজাহান চৌধুরীকে ছায়া দিতে পারেন, শেখ হাসিনা দোষটা করছে কি বলেন তো? জামাত নেতার কথায় যদি সূর্য থেমে যায়, তাহলে শেখ হাসিনার কথায় কেন থামবে না? শাহজাহান চৌধুরীর কথায় কয়জন মানুষ চলে, কিন্তু শেখ হাসিনার কথায় যদি 40 জন লোকের মধ্যে একজন করে অলি আল্লাহ থাকে, প্রতি 40 জন, আমরা বলি না 40 জনের মধ্যে একজন অলি আল্লাহ থাকে, তো শেখ হাসিনার 6 কোটি কর্মী সমর্থক আওয়ামী লীগ করার লোকজন, তাদের মধ্যে যদি 40 জনে একজন অলি আল্লাহ থাকে, তাহলে আওয়ামী লীগে কতজন অলি আল্লাহ আছে? আর সেই অলি আল্লাহদের সর্দার হিসেবে, নেতা হিসেবে, পীর হিসেবে, তাহলে আপনি শেখ হাসিনাকে কি বলবেন? হজরতুল আল্লাম। এর বাড়িতে আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। গাউসুল আজম বলতে পারেন, কুতুবে রাব্বানি বলতে পারেন, ইত্যাদি নানা রকম যে উপাধিগুলো রয়েছে, সেগুলো বাইরে যতই বলেন না কেন, তার তো এই যে তার যে 6 কোটি লোক আওয়ামী লীগ করে, তারা তো তাকে কি বলবো, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে যাকে বলা হয় ভালো মানুষ, সবচেয়ে মানবিক নেত্রী, যোগ্য নেত্রী, তারাই তো মনে করে। এখন আপনার যত খারাপ লাগুক না কেন, আপনি তো আওয়ামী লীগের লোকের মনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সেই মানুষগুলো আওয়ামী লীগের এই সভানেত্রীর ফিরে আসা নিয়ে একটা স্বপ্ন বাসর তৈরি করেছে। যেটি ইন্টারনেটে দেখলাম যে বেশ কয়েকজন শীর্ষ নেতা আছেন, যারা অনেকে দিল্লিতে মানে কলকাতায় থাকতেন, যারা অনেকে এই ইংল্যান্ডে ছিলেন, আমেরিকাতে ছিলেন, তারা দলে দলে অন্তত 20 থেকে 25 জন লোক অ্যাট দিস মোমেন্ট, মানে উনি বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সব দল বেঁধে দিল্লিতে চলে এসেছে, এবং দিল্লি প্রেস ক্লাবকে কেন্দ্র করে এদের একটা চক্র গড়ে উঠেছে, এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, এবং সেখানে তারা নিয়মিত চা বিস্কিট খাওয়া দাওয়া থেকে শুরু করে, মানে দিল্লিতে একটা বিরাট তাদের একটা অর্গানাইজ ওয়েতে তারা কাজ করে যাচ্ছে। এবং সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে চলে আসছে, যে কারা কারা আমেরিকা থেকে এসছে, কারা কারা মানে লন্ডন থেকে আসছে, কারা কারা দিল্লি মানে কলকাতা থেকে গেছে, আসাম থেকে গেছে, ত্রিপুরা থেকে গেছে। এখন দিল্লিতে একটা চাঁদের মেলা মিলছে, এবং সবাই মিলে কবে দেশে যাব, কিভাবে যাব, এগুলো নিয়ে প্ল্যান পরিকল্পনা করছেন। আসবেন বা না আসবে সেটা অনেক পরের ব্যাপার। প্রথমত যে এই যে তারা দৃশ্যমানভাবে দিল্লিতে উপস্থিত হয়েছেন, বৈঠক করছেন, এবং এক একজনের ফেসবুকে 30 লাখ 40 লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে, এবং তারা সেই ফেসবুকে তাদের সেই ছবি লোড করছেন, আপলোড দিচ্ছেন, দেশে আসবেন, নেত্রীর সাথে এই যাকে বলা হয় তারা কারাবরণ করবেন, এই কথাগুলো তারা প্রকাশ্যে বলছেন। তো আমার সঙ্গে তো আসলে বাংলাদেশে যারা আছেন প্রায় অনেকের সঙ্গে কথাবার্তা হয়, বড় বড় নেতা। তো আমি দীর্ঘদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করি যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, আগামীতে আপনারা যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি আওয়ামী লীগ করবেন, বা আপনি কি দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, আওয়ামী লীগ অফিস খোলার ঝুঁকি নেবেন? তারা সবাই বললো যে না না না, আর হবে না, কি পেয়েছি এই দল করে, অমুকে পেয়েছে, অমুকে পেয়েছে, আমরা তো সারা জীবন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু 17 বছর তো আমরা কিছুই পাইনি, এখন পালিয়ে বেড়াচ্ছি, মামলা মোকদ্দমা খাচ্ছি। কাজেই আগামীতে আমাদের আসলে আর ওইরকম কোনো স্বপ্ন নেই, আমরা চাই দেশটা ভালো চলুক। এই কথাই কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক সিনিয়র আওয়ামী লীগের নেতা, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এর মধ্যে একজন আমার বন্ধু আছেন, মহিলা সংসদ সদস্য ছিলেন, তো তার বাবাও এমপি ছিলেন, সেই মহিলা এমপির বাবাও এমপি ছিলেন, সরল সোজা, একদম ঝামেলার মধ্যে জড়াতে চায় না, আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু ঝুঁকি নিতে চায় না। তো সেও মাঝে মাঝে ফোন করতো যে দোস্ত খবর কি, ইত্যাদি ইত্যাদি। তা আমি যখন বলতাম, ওই একই কথা বলতাম, যে সে ধরো তোমাকে একটা জেলার সভাপতি বানানো হলো, বা তোমাকে মহিলা আওয়ামী লীগের একটা সভানেত্রী বা সেক্রেটারি বানানো হলো, তুমি কি এই এখন যেখানে পালিয়ে আছো সেখান থেকে বের হবা? না, বের হবো না, বের হবো না, আমি ঝামেলা নিতে যাবো কেন? আমি এখন যেখানে পালিয়ে আছি, আমার ঘুম হয় না, আমি এই করি, ইত্যাদি 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 করি। আমি বললাম তোমার কোনো মামলা মোকদ্দমা আছে? বলে না, আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আমি তো এই ধরনের কোনো কাজই করিনি। আমি বললাম তাহলে পালিয়ে আসো কেন? বলে যে আসলে পালিয়ে আসি, লোকজন বলছে যে তোমার পালিয়ে থাকা উচিত, তাই আমরা পালিয়ে আসি। তো এরকম সহজ সরল মানুষ।
তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, রিসেন্টলি ফোন করেছে, যে আসে ধরো নেত্রী এখন আসছে, তুমি কি তোমার এই জায়গা থেকে বের হবা? সে একেবারে বলে, হ্যাঁ অবশ্যই বের হবো। বের হবো মানে কি? জীবন দিয়ে দেবো। আমি বেশ অবাক হয়ে গেলাম যে কেন জীবন দেবা? বলে কেন জীবন দেবো না? আমার বয়স এখন 60-62 বছর। আমি তো আমার বাবা এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, আমাকে নিজে শেখ হাসিনা এমপি বানিয়েছেন। হয়তো আমার জীবন আর কিছুই হওয়া হবে না, কিন্তু আমার চোখের সামনে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এই জীবনে বেঁচে থেকে আল্লাহকে আমি রাস্তায় নামবো, আমি মরবো। তাহলে বোঝার চেষ্টা করুন, এই যে শেখ হাসিনা বলছে যে আমি আসব, এটা নেতাকর্মীদের মধ্যে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, সবচেয়ে ভদ্রলোক একজন ভদ্রমহিলা, নাও 60 বছরের একজন ভদ্রমহিলার বা 61 বছরের একজন ভদ্রমহিলার আমি কথা বললাম, যে মানে এই কয়দিন আগেও বলতো যে ঘর থেকে মরে গেল সে বের হবে না, প্রতিটার মধ্যে, আর এখন সেই কথা বলছে। তাহলে এই যে শেখ হাসিনার যে আগমন, তার প্রতিপক্ষরা যেভাবেই নেক না কেন, তার নিজের যারা লোকজন রয়েছেন, হাউ দে আর ট্রিটিং, তারা এটাকে কিভাবে গ্রহণ করছে, তার একটা বাস্তব উদাহরণ দিলাম। এরকম উদাহরণ বললে শত শত উদাহরণ দেয়া যাবে, গল্পের মতো, সব ঘটনা গল্পের মতো। মানে একেবারে এক একটা সিঙ্গেল ঘটনা নিয়ে এক একটা করে সেই কবিতা লেখা যাবে, উপন্যাস লেখা যাবে, এমনকি মহাকাব্য লেখা যাবে। আওয়ামী লীগের লোকজনের দ্বারা এগুলো তৈরি হচ্ছে। কাজে এই যে শেখ হাসিনা তার যে বিশাল কর্মী বাহিনী, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, যেভাবে বিদেশে থাকা লোকজন আছে, তারা যেমন অনেক আগের থেকে, যেমন শেখ হাসিনা আসার আগের থেকে কয়েকজন লোক এখন এর মধ্যে এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগের সভাপতি, উপমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে নজরুল ইসলাম বাবু, মানে ওরা সবাই আমেরিকাতে আছেন। তো মাঝে মধ্যে ফোন দেয়, আব্দুল ওয়াদুদ দ্বারা, তারাও ফোন দেয়। তারপর অন্যান্য যারা আছেন শীর্ষ নেতৃত্ব, খালিদ মাহমুদ চৌধুরী আছেন। তো তাদের বক্তব্যটা হলো যে আসলে যে কোনো একটা কারণে বা ঘটনার আকস্মিকতা চলে আসছে, কিন্তু বিদেশ তো আমাদের জায়গা না, আমাদের ভালো লাগছে না, আমরা দেশে যাব, জেলে থাকবো, বাকি জীবন জেলে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের আকাশ বাতাস দেখব, জেলে যারা আছেন, অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে একসাথে থাকবো। আর বাঁচবেই বা কয়দিন? এখন আমার যারা বন্ধুবান্ধব বা আমি যাদের সঙ্গে 2009 সনে এমপি ছিলাম, মোরলের সবারই বয়স এখন মানে 60-এর কাছাকাছি বা 60 ক্রস করেছে। তো কাজে এই বয়সে এসে তারা আসলে বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং সেই আসার সঙ্গে যখন শেখ হাসিনা এরকম একটা কথা বলেছেন, তো ওরা কিন্তু এমনি আসতে চাচ্ছিল। আমার সঙ্গে 6 মাস আগে কথা বললো, তারা বলছে যে আমরা আসবো, এমনি যা হয় হবে, আমরা শুধুমাত্র এতটুকু গ্যারান্টি চাই যে এয়ারপোর্টে আমাদেরকে আসার সাথে সাথে অ্যারেস্ট করে আমাদের জেলে নিয়ে গেলো, ডিম যেন না মারা হয়, এই এতটুকু, নাথিং মোর, এর বেশি আর কিছু চাই না, এরপরে যা হবে, জেল ফার যা হবে হবে। তো এই ছিল তাদের মন মানসিকতা। গত 2 বছর এইভাবে বিদেশে যারা আছেন, মোরালে সবাই কিন্তু এভাবে হাঁপিয়ে উঠেছেন দেশে আসার জন্য। যারা প্রবাসে থাকেন বা প্রবাসে গেছেন, বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আছে, সবাই একই অবস্থা। আপনি ধরেন একসময় এই বসুন্ধরার মালিক, তারা তো বিদেশে ছিলেন, তাদের তো টাকা পয়সার অভাব ছিল, দুবাই, লন্ডনে রাজার হালে থাকতে পারতেন, কিন্তু তারা কেন বাংলাদেশে এলেন? সিরিয়াসলি বাংলাদেশে আসলেন। এই যে এখন আনভীর যে বসুন্ধরা মালিকের ছেলে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তো ও তো দুবাইতে পালিয়েছিল, মানে ইনুস জামানাতে, এখনও তার জীবন ঝুঁকিমুক্ত নয়, কিন্তু সে চলে আসছে বাংলাদেশে, অফিস করছে, ব্যবসা বাণিজ্য দেখছে। আচ্ছা ঠিক আছে, জেলে যাই, কিন্তু বিদেশে থাকবে না। মানে বাংলাদেশে যাদের অস্তিত্ব আছে, আসলে তারা বিদেশে যেতে পারে না। ফলে সালমান এফ রহমান বলেন, এস এ আলম বলেন, তারা হয়তো বিভিন্ন কারণে বিদেশে অর্থ নিয়েছে, পাচার করেছে, তারপর টাকা খরচ করেছে, চুরি করেছে, চামারি করেছে, কিন্তু হ্যাপিনেস হচ্ছে না। দেশের মাটিতে তারা আসার জন্য সুযোগ খুঁজবে, এবং সেই সুযোগটির ক্ষেত্রে মানে এই যে শেখ হাসিনার যে আশা, যে হুমকি বা আসার যে অভিলাষ বা ঘোষণা, এটা রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মী যারা প্রবাস আছে, তাদের কাছে এটা অনেকটা একটা ম্যাগনা কার্টার মতো। তারা মনে করছে শেখ হাসিনা যাবে, মারি মুছে একসাথে মরব। তারপরে শেখ হাসিনা যাবেন, অবশ্যই ভারতের একটা এখানে হেল্প থাকবে, ফলে আমরা একটা প্রোটেক্টেড হব। এই মিলিয়ে দেখা যাচ্ছে যে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের যে চাঁদের হাট বসেছে, সেই হাটে এখন কিভাবে
কোন জিনিস বেচা কেনা হয় সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।